বাংলাদেশ কি একটা মবের মুল্লুকে পরিণত হচ্ছে? শেখ হাসিনার সময় আমি অন্তত এটাকে মগের মুল্লুক বলতাম, এখন এটা মবের মুল্লুক কিনা। কারণ বিভিন্ন জায়গায় মব তৈরি হচ্ছে এবং তারা চাইলে যে কোনো কিছু করতে পারছে। ইন মেনি অফ দ্য কেসেস অনেক ক্ষেত্রেই সরকার সেগুলো নিয়ে কোনো রকম কোনো বাধা দেয়নি। এই বাধা না দেওয়াটাই একটা এনকারেজ করার মতো ব্যাপার। মাঝখানে কিছুদিন এটা নিয়ে এক ধরনের আলাপ বন্ধ ছিল, এটার বিরুদ্ধে অবস্থান ছিল, কিন্তু খুব সম্প্রতি আবার দেখছি আমরা এটা ভিন্ন সংজ্ঞায়ন হচ্ছে, ভিন্ন নাম হচ্ছে, ভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এটার পক্ষে সম্মতি উৎপাদনের চেষ্টা হচ্ছে। এটাকে আমরা এভাবে বলবো, এটা খুবই অ্যালার্মিং। এই দেশকে অরাজক পরিস্থিতিতে রাখার চেষ্টা আছে। কারা করতে চেয়েছেন, কেন করতে চেয়েছেন, সেটা নিয়ে কথা বলবো। যে প্রেক্ষাপটে আলাপটা হচ্ছে সেটা হলো, গতকাল আমরা আমাদের এই সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব যারা শফিকুল আলমকে মব নিয়ে কিছু কথা বলতে দেখেছি। তার বক্তব্যটা শুনি এবং তিনি সহ আরও অনেকেই মবকে এখন জায়েজ করার চেষ্টা করছেন। কেন করছেন? যেন শফিকুল আলম বলছেন যে এটা মব না, যুগান্তরের হেডলাইন এরকম, এটা প্রেশার গ্রুপ। মানে মব না, এটা একটা প্রেশার গ্রুপ, তিনি এভাবে বলছেন। তিনি এখানে যা যা বলছেন সেগুলো বলছেন যে তার ব্যক্তিগত মতামত হিসেবে তিনি বলেছেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব কতটুকু ব্যক্তিগত মতামত দিতে পারেন সেই আলাপ আমরা করব, কিন্তু তার চাইতে উনি আগে কি বলেছেন সেটা একটু শুনি। তিনি বলছেন মবের ক্ষেত্রে, যে মবের ক্ষেত্রে বলছে সেটি তৈরি হওয়ার গ্রাউন্ড কেন তৈরি হচ্ছে, কেননা সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 15 বছরে তো তার প্রেশার গ্রুপ মিনিমাম সিভিল রিবার্টি রাখা হয়নি, সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তার যে কনসার্ন, গত 28 বছরের গত 28 জুলাই বাংলাদেশের শীর্ষ সাংবাদিকরা যে শেখ হাসিনাকে বলেছেন এদেরকে খুন করেন, পুলিশ কেন গুলি করছে না, কেউ কি বলেনি? এরা তো শীর্ষ সাংবাদিক, শীর্ষ মিডিয়া হাউসের। এখন এই একই জিনিস তো পুনরাবৃত্তি হতে পারে, এই ভয় থেকে এই প্রেশার গ্রুপ তৈরি হচ্ছে। এর সমাধান কি? সব দায় দায়িত্ব সরকারের উপরে চাপিয়ে দিচ্ছেন। সরকার যতটুকু পারে সেই কাজটা সরকার করছে। যারা আস্থার জায়গা নষ্ট করেছেন তারা কিন্তু সেই কথা বলছেন না। নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও তাদের ঘুঁটি সাজাচ্ছে। এতে বাংলাদেশের সাংবাদিকদের কোনো ধরনের উত্তরণ হবে না। মানে খেয়াল করি, আমরা জানি যে পত্রিকাকে বা মিডিয়াকে সামনে রেখে মব তৈরি হয়নি, তিনি এখানে কথা বলেছেন, কিন্তু তারপরও মবকে প্রেশার গ্রুপ মানে এখন নতুন শব্দ বা বয়ান তৈরি করা চেষ্টা করা হচ্ছে। এটা ফ্যাক্ট। 5 আগস্টের পর শুধু মিডিয়াতে না, বিভিন্ন জায়গায় মানুষের মানে মব তৈরি হয়েছে এবং মানুষের মধ্যে ক্ষোভ আছে। এটা উনি মিডিয়ার কথা বলছেন, আরও বহু ইস্যুতে বহু মানুষের বহু রকম ক্ষোভ ছিল। কেউ কেউ বলার চেষ্টা করেছে এটা বিপ্লব। সো বিপ্লবোত্তর সময়ে এই ধরনের বিশৃঙ্খল অবস্থা, এই ধরনের সহিংসতা, যেটা জনগণের মুক্তির জন্য প্রয়োজনীয় সহিংসতা, ওটা যখন সোকল্ড বিপ্লব, আমি সোকল্ডই বলি, এটা বিপ্লব না। বহু বহু কথা বলেছি এটা নিয়ে। গণঅভ্যুত্থানের মধ্যেও সহিংসতার প্রয়োজন অনেক সময়ই হয়, এটা হয়েছে। এরপর 5 আগস্টের পর থেকে সেটাকে চালিয়ে যাওয়াটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। বাংলাদেশে 5 আগস্টের পর থেকে পুলিশ যখন খুব অ্যাক্টিভ ছিল না, তখন তাদের পক্ষে চাইলেও অনেক কিছু নিয়ন্ত্রণ করার সুযোগ ছিল না। কিন্তু পরবর্তীতে সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরও এই মবকে নিয়ন্ত্রণ সরকার করেনি। করা যায়নি বলছি না, করেনি। সরকার পরিকল্পিতভাবে করেনি। বিশেষ করে যেটার সাথে ধর্মকে জড়িত করা হয়েছে, ধর্মের নাম নিয়ে তৌহিদি জনতা বলে সাইনবোর্ড নিয়ে যে কোনো কিছু করার এক ধরনের বৈধতা এই সমাজে ছিল সরকারের কারণে। এখানে জনাব শফিক বলছেন সব কিছু সরকারকে দিয়ে দিলে হবে না, আগে যারা করেছে তারা সামনের সরকারের সাথে অ্যালাইন্ড হয়ে এটা ওটা করার চেষ্টা করবে। ঠিক আছে। এবং মিডিয়াও, উনি মূলত মিডিয়া নিয়ে কথা বলেছেন, মিডিয়াও কোনো দিনও প্রতিবাদের ঊর্ধ্বে না, মিডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ হবে। মিডিয়া খুবই বাজে রোল শেখ হাসিনার সময় প্লে করেছে, এতে কোনো সন্দেহের কিছু নাই, এটাও ঠিক আছে। কিন্তু তার জন্য মব তৈরি হবে এবং মব গিয়ে একটা মিডিয়াকে হুমকে দিতে পারবে। অনেক মিডিয়ার নিচে, অনেক মিডিয়ার ভেতরে গিয়ে অনেক কিছু করা হয়েছে, সেই কাজটা করা। আমি এখন যদি মিডিয়ার প্রশ্নে যেহেতু আসলো, অনেক মিডিয়ার সাথে যোগাযোগ আছে, টকশো সূত্রে অনেক চ্যানেলে যাওয়া হয়। দীর্ঘদিন টকশো করার কারণে যেটা হয়েছে, এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে। মিডিয়ার মানুষজনকে বলতে শুনেছি সরকারের সমস্যা নেই, সরকার এখন আর ঝামেলা করছে না। এখানেও জনাব শফিক দেখলাম সেটা বলেছেন, উইচ ইজ রাইট আই থিঙ্ক। কিন্তু নতুন ধরনের সমস্যা আছে এবং টু সাম এক্সটেন্টের সমস্যা আরও বেশি হয়েছে এখন। মানে তারা কোনো একটা কিছু বলবেন,
বলা নেই কওয়া নেই, 5-10 লোক এসে একটা মব, মানে 10 জন এসে তো যাতা কিছু করে ফেলতে পারেন, এই ভয়টা সবাই এখন আবার পাওয়া শুরু করেছেন। এবং সরকার আদৌ সেটা ঠেকাবেন কি না সেই প্রশ্ন অনেকেই করছেন। আমি বরং পাল্টা প্রশ্ন যদি করি, সরকার নিজে কিছু করবে না, এরকম মব লেলিয়ে দিয়ে করবে, এটাও তো হতে পারে। তাই আমি তো কখনো ফোন করিনি, আমি কখনো কিছু করিনি, এটা বলার একটা সুযোগ তাদের থেকে যায়। একটা অল্টারনেটিভ থটের কথা বলছি, আমি বলছি না সরকার এটা করছে, কিন্তু এটা তো ফ্যাক্ট যে মব যেহেতু এরকম করছে এবং প্রেস সচিব এটাকে প্রেশার গ্রুপ বলছে, এনকারেজ করছে, তার মাসুল বা তার মানে কি হবে আমরা তো আসলে বুঝতে পারি। সত্যিকার অর্থেই এখন অনেকেই বলছেন মিডিয়াতে অ্যাজ এ হোল তাদের সেলফ সেন্সরশিপ কমে নাই, কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে, কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে। কারো কারো বিরুদ্ধে কোনো রকম কোনো তথ্য, কোনো দল, কোনো গোষ্ঠী কারো বিরুদ্ধে কথা বলতে গেলেই নানা রকম ট্যাগড হয়ে যাওয়ার সুযোগ থাকে, সম্ভাবনা থাকে। আমি ডিজিটাল মবের কথা বলছি না, একেবারে বাস্তবে মব তৈরি হয়ে যায় কিনা এই ঝুঁকি বোধ করেন। আর যখন জনাব শফিকের মতো মানুষ এসব বলেন, ওরা এবার মাথায় উঠবেই। তিনি শুধু নন, আমাদের খুবই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স আছেন, কিছু তথাকথিত ইন্টেলেকচুয়ালস আছেন, তারা এটার পক্ষে সম্মতি উৎপাদন করার চেষ্টা করছেন এই বলে যে এটা বিপ্লবোত্তর সময়ে এটা থাকবে খানিকটা, এটা থাকতে হবে এবং এটা কল্যাণের জন্য, এটা কল্যাণের জন্য। আসলে উদ্দেশ্যটা কি চান তারা? আমি আগে একটা ভিডিওতে বা একাধিক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ডকুমেন্ট জনাব শফিক 5 তারিখের পর, এটা 8 তারিখ ইফ আই এম নট রং বা 9 তারিখ, বঙ্গভবনে মাহফুজ আলমের সাথে সেলফি তুলে লিখছিলেন মাহফুজ আলম ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট। সে ডক্টর ইউনূস যে শব্দগুলো ব্যবহার করেছিলেন ইউএনজিএতে গিয়ে ক্লিনটনের প্রোগ্রামে, আমরা মাস্টার মাইন্ড বলি, উনি কিন্তু মাস্টার ঠিক এই শব্দটা বলেছেন, শব্দগুলো বলেছেন যেটা জনাব শফিক বলেছেন। এবং মেটিকুলাসলি প্ল্যান্ড, এটা ডক্টর ইউনূস বলেছেন, জনাব শফিক বলেন, কিন্তু জনাব শফিকের ওই দীর্ঘ স্ট্যাটাস পড়লে বোঝা যাবে ইট ওয়াজ এ মেটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্ট। তার মানে এই স্টুডেন্টরা একটা পরিকল্পিতভাবে সরকার পতনের আন্দোলন করেছেন এবং জনাব মাহফুজ আলম সেটার পেছনের ব্রেইন। একই দিনে তিনি আবার স্ট্যাটাস দিয়েছেন মেইন স্ট্র্যাটেজিস্ট নাকি এই মুভমেন্টের, একই দিন স্ট্যাটাস দিয়েছেন। ওনার উদ্দেশ্য কি, এই জবাব তাকে দিতে হবে তো। এই একটা স্পন্টেনিয়াস সারপ্রাইজিং কে কেন এভাবে তিনি দেখানোর চেষ্টা করলেন, আমি এটার সাথে তার এই মবকে জাস্টিফাই করাকে একটু রিলেট করব। উনি জবাব দেন নাই, উনি যথেষ্টের বেশি দেশের রাজনীতি চিনেন, রাজনীতি বোঝেন, উনি মাঠে ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন, উনি সাংবাদিক, কিন্তু আমরা সব সময় মনে রাখবো তিনি তার প্রতিষ্ঠানকে দিয়েও এই মুভমেন্টকে কীভাবে হেল্প করেছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু এই মুভমেন্টকে ভিন্নভাবে ব্যাখ্যা করে ভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা যারা করেছেন, সর্বপ্রথম পাবলিকলি এই কাজটা জনাব শফিক করেছেন। অনেকের খোয়াব ছিল এদেরকে এক ধরনের মিলিশিয়ায় পরিণত করবেন, ছাত্রদেরকে করে মাঠে মব টব যে কোনো কিছু দিয়ে লেলিয়ে দিয়ে এটা করবেন সেটা করবেন, করিয়ে সকল একটা টিপ্লবের কথা বলে একটা বিপ্লবী সরকার টরকার বানাতে যদি পারি তাহলে ক্ষমতা দীর্ঘায়িত করে ফেলা যাবে, সংবিধানবাদ, নির্বাচনের দরকার নাই, প্রক্লেমেশন একটা দিয়া 5 বছর ধরে ক্ষমতায় পারলে আরও বেশি ক্ষমতায় থাকবে, এই খোয়াব অনেকে দেখেছেন। এরাই মবকে আসলে মাঠে রাখতে চেয়েছেন, এরাই মবের পক্ষে সম্মতি উৎপাদন করার চেষ্টা করেছেন সকল বিপ্লবের নামে, এরাই করেছেন। এখন আবার এই প্রবণতা শুরু হলো কিছুদিন থেকে, দেখছি কিছুদিন থেকে। এটা মূলত জনাব নুরুল হুদার গলায় জুতার মালা দেয়া এবং জুতা পেটা করার প্রেক্ষাপটে আলাপটা হয়েছে। এখানে বিএনপি জড়িত ছিল, সো হোয়াট, বিএনপির কেউ আর কেউ, নোবডি ক্যান ডু দিস, কোনোভাবেই হতে পারে না। এটার পর আবার এই আলাপটা আসলো এবং আবারও দেখা যাচ্ছে এটাকে জায়েজ করার চেষ্টা আছে, এটার পক্ষে সম্মতি উৎপাদন করার চেষ্টা আছে এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জনাব শফিকুল আলমই আলাপ করছেন। আমি আগেও বলেছি, দেখিয়েছি, 5 বছর সরকারকে চায় টাইপের বিষয়ে স্ট্যাটাস পেলে উনি শেয়ার করেন, এমনকি একজন ওয়াজ করছেন যিনি ডক্টর ইউনূস যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত ডক্টর ইউনূস যেন ক্ষমতায় থাকেন, এরকম একটা ওয়াজ শেয়ার করেছেন। উপরে অবশ্য শফিক একটা ইনিশিয়াল দিয়েছেন যে না আমরা কিন্তু ইলেকশন করে চলে যাবো, কিন্তু উনি শেয়ার করছেন। সো ওনার 5 বছরের খোয়াব কিন্তু দীর্ঘদিন থেকে ছিল, এটা ফর শিওর, এটা এখনও সম্ভবত আছে, খুবই আছে সম্ভবত।
সেই কারণেই আবার এই মবের পক্ষে সম্মতি হতে পারে। এখনও যদি মব তৈরি হয় সেটা মিডিয়া বা অন্য কোথাও আমরা বলতেই পারি এটা প্রেশার গ্রুপ, মব বলবেন না। এবং এই মব বলা হয় অনেকে মাইন্ড করেন, আমি দেখেছি। এই কাজটা করেছেন এবং তিনি সরকারের এত গুরুত্বপূর্ণ পদে থাকা একজন মানুষ হয়ে এই কাজটা করছেন। ভয়ঙ্কর ব্যাপার। মিডিয়া হোক বা অন্য কোনো প্রতিষ্ঠান হোক, আমি বলছি না মিডিয়ার স্খলন ছিল না। শফিক ভাই যেভাবে এই মিডিয়ার অবজার্ভ করেছেন ফর লং পিরিয়ড, শেখ হাসিনার সময় আমরা খুবই ক্লোজ অবজারভেন্ট ছিলাম, খুবই ক্লোজলি দেখেছি, বুঝেছি। এটা মিডিয়া বা আরও বহুজনের বিরুদ্ধে, বহু কিছুর বিরুদ্ধে অভিযোগ হতে পারে, কিন্তু এটাকে মবের মুল্লুক বানিয়ে যা তা করা হচ্ছে আসলে ওই অ্যানার্কিটা তৈরি করা। ওই অ্যানার্কি তৈরি করে ওই যে মাও জেদং তার কালচারাল রেভলিউশনের সময় কতগুলো খুব ইয়াং স্কুলের পোলাপানকে, মানে খুবই নিচু ক্লাসে, একটু স্কুলের ছোট ছোট বাচ্চা, ছোটো মানে আবার একটু উঁচু ক্লাসের, মানে তারা টিন বা আর্লি অ্যাডাল্ট, এই ধরনের রেড শার্ট বলে নামিয়ে দিয়েছিল, ওরা দাপিয়ে বেড়াচ্ছিল, ওকে মারে তাকে ধরে, যা ইচ্ছে তা করে। এরকম একটা কিছুর জন্যই কারো কারো পরিকল্পনা আছে। এবং আমি সাম্প্রতিক সময়ে এই মব নিয়ে আলাপে আমি একটা জিনিস ধারণা করি, এই খোয়াব এখনও শেষ হয়নি। ফেব্রুয়ারিতে নির্বাচনের যে আলাপ আছে, সেই আলাপ ডক্টর ইউনূস যদি হোল হার্টেডলিও নিয়ে থাকেন, তিনি যদি চিন্তার বা চেষ্টার পার্ট নাও হয়ে থাকেন, একটা অংশের মধ্যে এই ঘটনাটা রয়েই গেছে। আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের খুবই সতর্ক থাকতে হবে। পূর্তি হতে যাচ্ছে, জুন শেষ প্রায়, জুলাই, এবং 5 আগস্ট শেখ হাসিনার পতন এবং পলায়ন দিবস। উনি পালিয়ে গেছেন, এই কথাটা ক্রমাগত বলে যেতে হবে, ভবিষ্যতে আমরা বলে যাব। অনেক স্মৃতি আমাদের এখনও তাজা টাটকা, এবং খুব স্বাভাবিকভাবেই আমাদের সরকার এই 1 বছর পূর্তিকে ঘটা করে পালন করবেন, এবং অনেকেই সেটাকে ঘটা করে পালন করার পরিকল্পনা করছেন, করবেন, করারই কথা। এটা আমরা শুধু এই বছর না, বছর বছর সারা জীবন আমরা পালন করে যাব। আমরা এখন নিশ্চিত নই শেখ হাসিনাকে পতন ঘটানোর মাধ্যমে আমরা কতটুকু অর্জন করতে পারবো, কিন্তু তার পতন ঘটানো ইটসেলফ একটা বিরাট অর্জন, কোনো সন্দেহ নেই। আমরা আমাদের গণতান্ত্রিক পথে যাত্রা শুরুর একটা উপায় পেয়েছি। এটা হয়নি, ওটা হয়নি, এটা হয়নি, ওভাবে হয়নি, ওভাবে হলে ভালো হতো, ওই সংস্কারটা তো হলো না, এই সব কিছু ছাপিয়ে জাস্ট একটা বেসিক একটা ইলেকটোরাল প্রসেসের মধ্যে আমরা ঢুকতে যাচ্ছি। এটাই অনেক কিছু, হিউজ অ্যাচিভমেন্ট। যাই হোক, এই বছর পূর্তি উপলক্ষে একটা সমালোচনা ছড়িয়ে পড়েছে এবং সরকার রেসপন্ড করছে না। সেটা হচ্ছে 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। এটা তেমন কোনো ডিবেট এটা নিয়ে হয়নি, হওয়ার কথাও না। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা, এটা নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। আমি এই জায়গায় আসবো, এবং আমি মনে করি এটা খানিকটা শেখ হাসিনা টাইপ আচরণ হয়ে গেছে। আর আবু সাইদ যেদিন মারা গেছেন সেদিন 16 জুলাই, এটাকে শহীদ আবু সাইদ দিবস হিসাবে ঘোষণা করা হচ্ছে। গণঅভ্যুত্থান আবু সাইদ একটু দুটো কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আবু সাইদকে নিয়ে আলাদা দিবস সম্ভবত প্রয়োজন ছিল না। আমি মানি যে শেখ হাসিনার বিরুদ্ধে এই লড়াইয়ে আবু সাইদ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি বহুবার এই আলোচনাগুলো করেছিলাম, যখন এটাকে কেউ কেউ নিজের পরিকল্পনা, কেউ কেউ চাপিয়ে দিচ্ছিলেন ডক্টর ইউনূসের মতো মানুষরা, মিটিকুলাসলি প্ল্যান্ড, এবং এটা এইভাবে হয়েছে, এটার পেছনে এই ব্রেইন ছিল, বা কেউ কেউ আকারে ইঙ্গিতে, যাকে ব্রেইন বলা হচ্ছে তিনিও আকারে ইঙ্গিতে এর পেছনে তারা যে বিরাট পরিকল্পনা করেছেন, এসব আলাপ করতেন। তখন একটা কথা, মানে অনেকগুলো স্পন্টেনিয়াস ঘটনা ঘটার কথা বলছি, যেমন রাজাকার বলা শেখ হাসিনা, সেটা যেভাবে ট্রিগার করেছে, তারা এটা পরিকল্পনা করেছেন। ঠিক একইভাবে আবু সাইদকে যেভাবে হত্যা করা হয়, এবং জরুরি কথা, ওটার ভিডিও পাওয়া যায়। মানে ওটার ভিডিও আমরা যদি জানতাম যে আবু সাইদ নামে একজন এভাবে খুন হয়েছে, কারণ কিন্তু আরও 5 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, চিটাগাং ওয়াসিম হয়েছেন, এরকম আরও কয়েকজন মিলে যখন হলেন, আবু সাইদের ভিডিওটা পাওয়া গেল, এবং এই ভিডিওটা আমরা দেখলাম যে আবু সাইদ নিরস্ত্র, তার আশপাশে কেউ নেই, হাত তুলে দাঁড়িয়ে আছেন। এগুলো যতই বর্ণনা আমরা পড়ি না কেন, ওই ভিডিওটা মারাত্মক স্পার্ক করেছিল মানুষের ইমোশনকে, মানুষকে রাস্তায় নেমে আসতে, এবং গ্লোবালি এটার ইম্প্যাক্ট ওয়াজ হিউজ। আমি ইন্ডিয়ান মিডিয়াতেও দেখেছি যে আবু সাইদকে এভাবে হত্যা করাটা ইন্ডিয়ার মতো মিডিয়াগুলো নিতে পারছে না। সো এটাও যে বলছি, আবু সাইদ এরকম একটা ভাবে মারা যাবে এবং তার ভিডিও থাকবে, এটাও আমাদের যারা আকারে ইঙ্গিতে পরিকল্পক আছেন তারা পরিকল্পনা করেছেন, এগুলো সব হাস্যকর কথা। সো এটা বিরাট গুরুত্ব আছে, কিন্তু এটাকে আলাদা দিবস হিসাবে ঘোষণা করা আমার মনে হয় না ঠিক হয়। যদিও গণঅভ্যুত্থানের খুব সিগনিফিক্যান্ট মৃত্যুকে নিয়ে আমাদের দিবস ঘোষণা করার প্রবণতা আছে। 69-এর গণঅভ্যুত্থানে আসাদ দিবসের কথা আমরা জানি, ওখানে আরও মানুষ মারা গেছেন,
কিন্তু শহীদ আসাদ যেদিন মারা গেলেন, সেই দিনটাকে আমরা আলাদাভাবে আসাদ দিবস ঘোষণা করেছি। তো এটা ডিবেট করতে পারেন, আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে দরকার নেই। আর জুলাই গণ অভ্যুত্থান দিবস, এটার আর কোনো বেটার নাম হতে পারতো কি না, ইভেন নতুন বাংলাদেশেও যে আমরা বলছি এগুলো এর সাথে জড়ানো যেতে পারতো, হোয়াট এভার ইট ইজ। আমার কাছে মনে হয় গণ অভ্যুত্থানের এই দিনটাকে 5 অগস্টকে কি নামে ডাকা যায়, এটার জন্য এক ধরনের পার্টিসিপেশন এনশিওর করলে ভালো হতো। সরকার বিভিন্ন জায়গা থেকে চাইতে পারতো যেটা আসলে ঠিক কী বলা যায়, তাও ভালো। বিপ্লব বলা হয় নাই, গণ অভ্যুত্থান বলা হয়েছে, এটাকে বন্ধের ভালো, এটাকে বিপ্লব ঘোষণা করাতে অনেকেই চেয়েছিলেন। যাই হোক, এবার 8 অগস্ট সরকার যেদিন তৈরি হলো সেদিন নতুন বাংলাদেশ দিবস। সরকার নিজেকে এতটাই গ্লোরিফাই করছে, দ্যাটস শেখ হাসিনা সিনড্রোম। আমি বলেছি এটা শেখ হাসিনার মতো কাজ, নিজে বলা, তার নিজের সরকারকে এটা বলা, তার নামে হল উদ্বোধন করা। আমরা এই সরকারের এই প্রবণতা দেখিনি, মানে আমরা খেয়াল করেছি নিশ্চয়ই আমাদের প্রধান উপদেষ্টা কখনো কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গেছেন যেখানে তার নামও লেখা ছিল না। এটাই হওয়ার কথা। এগুলো প্রত্যেকটা ল্যান্ডমার্ক ইনসিডেন্টস, বেঞ্চমার্ক তৈরি করা, এগুলো ভবিষ্যতে আমরা মনে রাখবো। কিন্তু এই যে তার সরকারকে এই নামে ডাকা, 2 ধরনের রিয়াকশন হয়েছে। একটা গ্রুপ তো প্রচণ্ড ক্ষুব্ধ, কারণ এই সরকার তৈরি হওয়াটাকে তারা তাদের পরাজয় হিসাবে দেখেন। কারণ এই পরাজয়টা তারা এভাবে মনে করেন যে তারা এটাকে বিপ্লবের একটা সরকার, বিপ্লবী সরকার তৈরি করে সংবিধান ফেলে দিয়ে বিপ্লবী প্রক্লেমেশন করে দেশের দখল নিতে চেয়েছেন। তাদের কাছে এটা পরাজয় এবং সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে বলে কেউ কোনো পাবলিক ইন্টেলেকচুয়াল আলাপ তোলার চেষ্টা করেছেন। সেটা তো তাদের আছে, তারা তো নতুন বাংলাদেশ বলতেই পারেন না, তারা এটা বরং আরও খারাপভাবে দেখেন। আর এই সরকার হিসেবে বাংলাদেশে আসলে গণ অভ্যুত্থান উত্তরে যে সরকারটা তৈরি হয়েছে অত্যন্ত দুর্বল, অত্যন্ত ব্যাড পারফর্মিং সরকার। মানে শেখ হাসিনার কৃত যাবতীয় প্রবলেমের পরও এর চেয়ে ফার বেটার পারফর্ম করতে পারতো সরকার। আমি মনে করি নতুন বাংলাদেশ মানে 5 অগস্ট পরবর্তী যে দিকে যাওয়ার কথা ছিল মোটেও সেই ডিরেকশনে যায়নি, ঠিকঠাক মতো যায়নি। আমি অবশ্যই বিপ্লবী সরকারের কোনোভাবেই পক্ষে না, এরকম একটা সরকারই চেয়েছিলাম, কিন্তু সেটা অনেক বেশি এফিশিয়েন্ট হোক সেটা চেয়েছিলাম। এই সরকার আমাদের ইন্টারন্যাশনাল প্রেশার সব কিছু কন্ট্রোল করেছে। আর তাত্ত্বিকভাবে ধরে নেই যে এই সরকার অসাধারণ দেশ চালিয়েছে, কিন্তু নিজের নতুন বাংলাদেশ দিবস বলা এটা খুবই হাস্যকর। এবং আমি অবাক হলাম, এটা ঘোষিত হওয়ার সাথে সাথে ফেসবুকে মানে প্রায় সবাই, ইভেন এনসিপি যারা সরকারের সাথে ভীষণভাবে অ্যালাইন্ড, তারাও এটার গুরুত্বপূর্ণ নেতারা এটা সমালোচনা করেছেন। চারদিক থেকে সমালোচনা আছে, কিন্তু এটা এখনও রেখে দেওয়া হয়েছে। আমরা কোনোভাবেই মনে করি না এই ধরনের কোনো দিবস থাকা উচিত। এই দিবসটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইথড্র করা দরকার। আর 5 অগস্ট নিয়ে ঠিক জুলাই গণ অভ্যুত্থান দিবস বা আর কিছু, আমার নিজের মাথায় এমন কিছু আসছে না, জনগণের কাছে চাওয়া দরকার আর কি নাম হতে পারে এটার দিয়ে। আমার মনে হয় শুধু ওই একটা দিবসকেই কোয়ান্টিফাই করা দরকার। আর শহীদ আবু সাঈদ সম্পর্কে যেটা বললাম, দিবস না থাকলেও কিছু আসে যায় না। সাঈদ আমাদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি, শুধু আমাদের দেশে নয়, বহুবার বলেছি, ইনফ্যাক্ট ওই জুলাইয়ের সময় বলেছি, সারা পৃথিবীর ভবিষ্যতে মুক্তিকামী মানুষের, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা মানুষের আইকনে পরিণত হবে সাঈদের এই দিদিকে হাত ছড়িয়ে দাঁড়িয়ে থাকার ছবিটা, গুলি খাওয়ার ছবিটা। সো সাঈদ অমর হবেন, হয়ে গেছেন, তার নামে আলাদা দিবস মানে হচ্ছে আমাদের আরও অনেক মানুষকে, যেহেতু যাদের ভিডিও নেই, এই প্রশ্ন আসবে তাদের ভিডিও নেই বলেই কি আমরা এটা করছি? পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে লড়াই করেছেন, করতে গিয়ে মারা গেছেন শত মানুষ, বিকলাঙ্গ হয়েছেন, অন্ধ হয়েছেন। সো সেটার স্বার্থেই আমার মনে হয় সাঈদ দিবস না থাকাই উচিত।